আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার সাথে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, নানা রকম কথাবার্তা, সেটা হলো যে একটা তো কথা ঠিক এই মুহূর্তে চলছে যে একজন উপদেষ্টা বলেছেন যে রাজনীতিবিদরা 53 বছরও সংস্কার করতে পারেনি, যদি করতোই তাহলে 53 বছরে হতে পারতো। তারপরে আরেকটা কথা আসছে যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায় রাজনৈতিক দলগুলো এবং তারা শুধু নির্বাচনই চায়। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যরাও উত্তর দিয়েছেন যে এইগুলি রাজনীতি বিরোধী কথা, তারা সংস্কার চায় এবং সংস্কার জনপ্রতিনিধিরাই করবে। এই নিয়ে একটা বিতর্ক আছে। আর একটা বিষয় আসছে, যেটা হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য দেখলাম পিলখানায়, সেটা হলো 626 জন সম্ভবত তাদেরকে কে পার করলো যারা আটক ছিল। এই বিতর্কগুলোর সাম্প্রতিক সময় চলছে, আপনি কি বলবেন? ধন্যবাদ ফিরোজ ভাই, এবং আপনার মাধ্যমে আপনি ভয়েস বাংলার দর্শক শ্রোতা, আপনি অনেকগুলা বিষয় আনছেন, এতে করে বিষয়টা বড় হয়ে যেতে পারে। যাই হোক, আমি শেষ দিয়ে শুরু করি। আপনি যেহেতু শেষ দিয়ে শুরু মানে হাসনাত আব্দুল্লাহটা একটু পিছনে, সেই জন্য এখান থেকে শুরু করি। শুরু করতে করতে আমরা সামনের দিকে যাই। হাসনাত আব্দুল্লাহ সম্ভবত আমি দেখলাম গত কয়েকদিন আগে আপনার বিডিআরে মানে পিলখানায় একটা আলোচনা সভা হয়েছে। এটা সম্ভবত অ্যারেঞ্জ করা হয়েছিল এই জুলাই বিপ্লব ফাউন্ডেশনের নামে, ব্যানারে, এবং সেটা ভালো কথা, ভালো উদ্যোগ। কিন্তু হাসনাত আব্দুল্লাহ ওখানে যে প্রসঙ্গগুলো টানলো এবং তার টানার যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হচ্ছে যে অনেকটা কৈফিয়ত চাওয়ার মতো একটা বিষয়, পাশাপাশি মেসেজ দেওয়া যে আমরা এখানে ছাড় দিব না। সেটা কিরকম? যে 626 জন আওয়ামী লীগের নেতা কর্মী সম্পর্কে বলা হয়েছে এদেরকে 5ই অগস্টে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, পরবর্তীকালে তারা এখান থেকে বের হয়ে গেছে এবং এদের মধ্যে বের হয়ে যে বিভিন্ন দেশে বের হয়ে গেছে, বর্ডার ক্রস করে ফেলেছে, সেটার দায়ও তাদেরকে মোটামুটি ব্লেমটা তাদেরকে দেওয়া হয়েছে। আমি এটা আমার স্পষ্ট মনে আছে, আমার নিজস্ব চ্যানেলে 8 তারিখে আমি বলেছিলাম যে ওয়াকারুজ্জামান সাহেবকে অ্যাড্রেস করে যে আপনি 626 জন লোক যে ক্যান্টনমেন্ট থেকে রাখলেন এবং বের করে দিলেন, আই এম শিওর যে সময় ব্যবধানে একটা কৈফিয়ত চাওয়া হইতে পারে। তো নাও ইট ইজ প্রুভ যে হাসনাত আব্দুল্লাহ, আমরা যতই হাসনাত আব্দুল্লাহকে নিয়ম ভেঙে বলুক কিংবা কিভাবে বলুক না বলুক, তারা তো একটা ইম্পর্টেন্ট পার্ট এখন রাষ্ট্রীয় লেভেলে, এতে কোনো সন্দেহ নাই। এতগুলো আর্মি অফিসারের সামনে সে যেভাবে চেয়েছে, আমি ব্যক্তিগতভাবে যদি বলি তারিফ করবো, তারিফ না, বিষয়টা হচ্ছে কোশ্চেনটা সুন্দর, এই কথাটা আমি বলেছিলাম। এখন আমরা লেম্যান বলেছি, আমলে নেয় নাই, এবং আমি নিশ্চিত করে বলে দিতে পারি টু সাম এক্সটেন্ট হাসনাত আব্দুল্লাহর এটার পরে তাদের টনক কিছু হলেও নড়বে। পাশাপাশি আপনি আরেকটা বিষয় ছিল, 72 জন শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী নিখোঁজ বা হদিস নাই। আমার এখন প্রশ্ন, ওই 72 জন 626 জনের ভিতরের কিনা আমি জানি না। যদি 626 জনের মধ্যে হয়ে থাকে তাহলে একটা সেকেন্ড কোশ্চেন আসবে তাদের কাছে, এরা কোথায়? কেননা আপনি যদি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু অনেক প্রশ্ন। কারণ শেখ হাসিনা কিন্তু এই ডিসঅ্যাপিয়ার বা এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ার যেগুলো আমরা বলি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি বলছি না এখানকার এখানে এটা ঘটেছে, কিন্তু এরা যদি 626 জনের মধ্যে হয়ে থাকে আর তারা যদি নিখোঁজ থাকে তাহলে সেকেন্ড কৈফিয়ত চাওয়া হইতে পারে আবারও ইন দা লং রান। কথাগুলো কেন বলছি? কথাগুলো বলার পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা যদি একটু পিছনে যাই তাহলে আমরা দেখবো যে শেখ হাসিনা কি করতেছিল রাষ্ট্রের ভিতরে। শেখ হাসিনা যেটা করতেছিল, শেখ হাসিনা বলতো আমাদের কাকে, নোবেল প্রাইজ ইউনূস সাহেবকে বলতো সুদখোর বলতো, কিন্তু ইউনূস সাহেব কি করতেন? গ্রামীণ ব্যাংক থেকে লোন দিতেন এবং লোন রিকভারি করতেন। এটা তো ব্যাংকিং সিস্টেম। বাংলাদেশের অন্যান্য যে ব্যাংকগুলো ছিল সেগুলো তো একই ব্যবসা করতো, কি লোন দিত, লোন রিকভার করতো। কিন্তু তফাৎ কি জানেন? ইউনূস সাহেব তার লোন 99% রিকভার করছে, আর আমাদের শেখ হাসিনার নেতৃত্বে ব্যাংকের থেকে যেটা লোনের চালান সহ গায়ে, সুদ তো আসেই নাই, চালানই আসে নাই, এবং এগুলা লোক মারফত নিয়ে তারা বাইরের থেকে শেয়ার খেয়েছে। এই জন্য ইউনূস সুদখোর, আর উনি সুদখোর না এটা শিওর, শেখ হাসিনা সুদখোর না, কারণ সে তো চালান শুদ্ধ খেয়েছে, সুদ ফেরত নেয় নাই, আসল খোর একেবারে, ব্যাংকের টাকা দিয়ে ফেলছে। সুতরাং এই হলো তফাৎ। দ্বিতীয় কথা, উনি বলছেন টাকা দিয়ে নোবেল নিয়েছেন। আমি কেন বলছি এটা বলতেছি একটু পরে। টাকা দিয়ে নোবেল নিয়েছেন, শেখ হাসিনা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন আমাদের 10 লাখ রোহিঙ্গা ঢুকে কয়েক মিলিয়ন ডলার খরচ করে নোবেলের নামে জিরো পেয়েছেন। আবার ইউনূস সাহেব কিছুই করতে পারেননি, এবং উনি এমন কথাও বলেছেন যে খালেদা জিয়াকে টুক করে ফেলে দিবেন পদ্মা ব্রিজ থেকে, ইউনূস সাহেবকে চুগুনি দিবেন। এখন যে পদ্মা ব্রিজে ওঠার অধিকার উনি মোটামুটি হারিয়ে ফেলেছেন, সেই অবস্থায় এখন বাংলাদেশটা। এবং ইন্টারেস্টিং ব্যাপার কেন বলছি, উনি তাদেরকে দণ্ড দিলেন, আমি বলেছিলাম অনেক আগে, খালেদা জিয়া এবং তারেক জিয়াকে অন্যতম প্রতিদ্বন্দ্বী মনে করতো বিধায় তাদেরকে দণ্ড দিল। তারপরে সে দণ্ড খুঁজে পেল ইউনূস সাহেবকে, তাকেও দণ্ড দিল। এই প্রত্যেকটা দণ্ডের পর শেখ হাসিনা বলতেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, ওনার নিয়োগ যে সমস্ত বিচারক ছিল তারা সবাই ন্যায় বিচার করেছে। একইভাবে যদি আমি বলি, আবার ইউনূস সাহেবের দণ্ড মওকুফ হয়ে গেল, খালেদা জিয়ার দণ্ড মওকুফ হয়ে গেল, তারেক জিয়ারটাও হতে যাচ্ছে,
রেডের হামলায় নির্দোষ প্রমাণিত হয়েছে, তাহলে নিশ্চয়ই এবারও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমার প্রশ্ন, ন্যায় বিচারকরা কিভাবে করেন? যখন যে সরকার তার পক্ষে রায় দিয়ে নির্বাচন করেন, এটা যদি হয় তাহলে শেখ হাসিনার কাছে আমার প্রশ্ন, আপনি তাহলে কি ধরনের জজ নিয়োগ দিয়েছিলেন যারা যখন যে সরকার তার কথা শুনবে? কিংবা যদি বলেন সত্যি সত্যি তারা ন্যায় বিচার করে, তাহলে আপনি দেশে এসে একটু ন্যায় বিচার নেন না? আপনি বাইরে রয়েছেন কেন? দেশে এসে আপনি বিচারপতিদের কাছে একটু ন্যায় বিচার নেন। আপনি দেখেন আমাদের লাইফস্টাইল হিস্ট্রি কিভাবে রিপিট হয়। যে শেখ হাসিনা বললো টেমস নদীর ওই পারে বসে দলের নেতৃত্ব দেওয়া যায় না, সাহস থাকলে দেশে আয়, তারপরে রাজনীতি কর। কাকে বলছে? পুত্রতুল্য একটা ছেলেকে, যে বাংলাদেশে কখনো প্রধানমন্ত্রী ছিল না। আর আজকে উনি নিজের 4 দফায় 20 বার প্রধানমন্ত্রী, 20 বছর প্রধানমন্ত্রী ছিলেন। উনিও কিন্তু ঠিক তারেক জিয়ার স্ট্যাটাস কোথায়? ভারতে বসে উনি কিন্তু এখন রাজনীতি করেন। কেন লজ্জা করে না? উনি উনি কিছু দেখি নাই যে পৃথিবীর কোন রাজনীতিবিদ দেশটাকে তার বাবার ক্লেম করে? আবার বলে আমি পারিবারিক রাজনৈতিক পরিবারের কন্যা। যদি তাই হয়, আপনার বিগত 20 বছর আচরণ দেখে কি মনে হয় আপনার টোটাল ফ্যামিলি ছিল স্বৈরাচার? আপনার পিতা সম্পর্কে কি ধারণা আপনি দিয়ে গেলেন? এবং আপনি যদি ঢাকায় থাকতেন এবং আপনি যদি মৃত্যুবরণ করতেন, তাহলে আপনার পিতার মুরাল গ্রন্থ রক্ষা পাইতো। পালিয়েছেন বলে রাগটা চলে গেছে ওখানে। আমি কেন বলছি হিস্ট্রিটা রিপিট হয়, এটা কেন বলতেছি সেটাও বলছি। যেহেতু কৈফিয়তের কথা আসছে অলরেডি, হিস্ট্রি রিপিট হয় বলতেছি। আমরা জীবদ্দশায় দেখলাম হিস্ট্রি রিপিট হইতেছে। কোনটা? হাসিনা কি যেটা করছে সেটা এখন হাসিনার উপরে বর্তাইছে। আজকে ইউনূস সাহেব ওই চেয়ারে বসে শেখ হাসিনার বিচার করে, তারা নিজেরা খালাস হয়েছে, তার বিচার হচ্ছে। এটা কেন বলছি? ইতিমধ্যে আমাদের উপদেশ নিয়ে যথেষ্ট কথা উঠছে, তারা টাকা খায়, তদবির করে, এইটা সেইটা। এবং প্রফেসর আসিফ নজরুল সম্পর্কে 2-3টা প্রতিবেদন আসছে ইলিয়াসের, এবং সেখানে তাকে একটা বিশেষ গোষ্ঠী, বিশেষ এজেন্সির এজেন্ট বলা হয়েছে। আমি বলছি না, আমি মিডিয়ার কথা বলছি। এবং সেটা তুমি তুড়ি দিয়ে উড়িয়ে দিয়েছেন কিভাবে? একটা মিথ্যা কল্পনাকেও হার মানায়। এত সহজে কি সেই পাওয়া যায় যে বলে দিলেন আপনি, আর স্টেটমেন্ট ফ্রি, আপনি কি অভিযোগ থেকে মুক্ত হয়ে গেলেন? তাহলে শেখ হাসিনা আর আপনাদের মধ্যে তফাৎ কি? শেখ হাসিনা তো এইভাবে তুড়ি মেরে উড়িয়ে দিত। কোথায় ঘুম হয়েছে, হত্যা হয়েছে, বলছেন না নিজের দলের লোকে পিটিয়েছে, সে গুলিতে মরে নাই। আমি এই স্টেটমেন্ট সেম দেখি। প্লাস কাউকে সোশ্যাল মিডিয়ায় বলতে দেখি। আমি সেদিন দেখলাম জাহিদ ভাইও, আমাদের ডক্টর জাহিদ, সেও একটা স্ট্রং ডিফেন্স তার পক্ষে নিচ্ছে। কি বিভিন্ন ভাবে কথা বলে গেছে, কিন্তু ওইটা বলে নাই সেই এজেন্সির লোক কি লোক না, কিংবা লোক না। আজ আমি একটা সিম্পল প্রশ্ন করি, প্রশ্নটা তো আসছে আপনার ব্যাপারে, আপনি এজেন্ট কি না এটা একমাত্র আপনি জানেন। আর বাইরে থেকে যদি মিস্টার এক্স বলে আপনি এজেন্ট, ওয়াই বললো আপনি নন, তাহলে তো ওয়াই কে প্রমাণ করতে হবে নন, এক্স কে প্রমাণ করতে হবে আপনি আছেন। আসলটা তো আপনি জানেন। প্রশ্ন তখন একটা উঠছে। আবার দেখলাম তার পক্ষে স্ট্যাটাস দিল আমাদের কি আসিফ মাহমুদ, তিনিও দিলেন। আরে রয়্যাল এজেন্ট বা কিসের এজেন্ট সেটা কি সে ডিসক্লোজ করে দিবে? এখন প্রশ্ন করতে হবে ও জানলো কেমনে? একটা বিশাল প্রশ্ন। আমি কেউ না জানুক, আপনি নিজেরটা নিজে জানেন। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, এই সোশ্যাল মিডিয়ায় বিবেকের কাছে প্রশ্ন করছি। আমি একটু আগে বললাম বাংলাদেশে আমরা নিজের চোখে দেখলাম হিস্ট্রি রিপিট হয়েছে। শেখ হাসিনা কোথায় ছিলেন, কোথায় গেলেন? শেখ হাসিনার একটা লোমের সমান ক্ষমতা কিন্তু ব্যক্তি আসিফ নজরুল সাহেবের এখনো হয় নাই, ক্ষমতায় থাকলেও। টোটাল উপদেষ্টার ক্ষমতা জাস্ট ইউনূস সাহেব, মাইনাস ইউনূস, টোটাল উপদেষ্টা 0। সুতরাং ইউনূস সাহেব ব্যক্তি আসিফ নজরুল সাহেবের শেখ হাসিনার পরিণতি আমরা দেখেছি। সুতরাং যে বিতর্ক আপনাকে নিয়ে উঠেছে সেটা আপনাকে মাথায় রেখে এগুতে হবে যে যদি সত্যি সত্যি এমন কিছু হয়, আমি রাষ্ট্রের স্বার্থে বলবো জাস্ট রিটায়ার করে বাসায় চলে যান, ইফ ইট ইজ এ ফ্যাক্ট। আর যদি ইফ ইট নট এ ফ্যাক্ট, এক লাইনে কিন্তু আপনার স্টেটমেন্ট হবে না। এরকম স্টেটমেন্ট আওয়ামী লীগের সময় সবাই দিয়েছে। সেই জন্য আমি বললাম যে আজকে যে 626 জনের কৈফিয়ত চাওয়া হচ্ছে, সুতরাং আমার কাছে মনে হয় প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করেন, ট্রান্সপারেন্সি প্রমাণ করেন। যত আপনাদের স্বচ্ছতা হারাবেন তত বেশি বিপদে পড়বেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। এখনো বলছি সেই কাজে টোটাল প্রশাসন আপনাদের পক্ষে কাজ করতেছে না, কাজে আপনি প্রশাসন দিয়ে রক্ষা পাবেন না যদি এই ছাত্র সমাজ খেপে যায় আবার। কেন সার্জিস আলম ইতিমধ্যে আবার বলেছেন যে যদি জুলাইয়ের অভ্যুত্থানকে সাথে বিশ্বাস ভঙ্গ করা হয় তাহলে প্রধান উপদেষ্টা ছাড় পাবে না। এখন আসি আপনার প্রসঙ্গে, আরো 2টা কথা বলছেন আপনি, যেটা নাহিদ বলেছে রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করতেছে এই সরকারের বিরুদ্ধে। অফকোর্স করবে। এটা মানে এই না যে আপনার দলের এই সরকারের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে সেটা আমন্ত্রণ জানাচ্ছি আমি। এটা হলো রাজনীতির দাবা খেলা। আপনি ঘরে নির্বিকার বসে থাকবেন আর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না। কেন হবে না? কেন? আমাকে তো ক্ষমতায় যেতে হবে, আমি তো রাজনীতি করি, দাবা খেলি। সেই দাবা খেলা আপনি নেমেছেন। আপনি যখন হারুন হোটেলে ভাত খেয়ে তারপর যখন হারুনের চাপে স্টেটমেন্ট দিছিলেন, সেটাও ছিল ওই সময় রাজনীতি। সেখান থেকে আপনি চলে এসে আপনি শহীদ কতজন হইলো তাদের তালিকা করলেন না, আবার যারা আহত হইলো তাদেরকে এড়িয়ে গিয়ে আপনার ক্ষমতায় বসলেন, এখন পর্যন্ত কোনো তালিকা নাই। এটাও আপনাদের রাজনীতি। পরিষ্কার জুলাই অভ্যুত্থানের সাথে তো আপনাদের বিশ্বাসঘাতকতা হচ্ছে। আপনার নগদের লোকগুলোর নাম পেলেন না, কতজন মারা গেছে, কতজন শহীদ আহত হয়েছে, তাদের চিকিৎসা কাকে কোথায় দিচ্ছেন? তাহলে রাজনীতিবিদরা কি বসে থাকবে? আপনারা বলতেছেন কি আপনারা সংস্কার করবেন। কি সংস্কার করবেন? এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা, তারপরে শব্দ দূষণ, বায়ু দূষণ আইন করা, এই দায়িত্ব কে দিচ্ছে আপনাদেরকে? আপনারা নির্বাচনের লাইনে কাজ করেন, এখন পর্যন্ত কি সংস্কার করছেন? প্রফেসর ইউনূস সাহেব বলেন, উপদেষ্টা বলেন, আপনারা সব তরুণ সমাজকে গুরুত্ব দিচ্ছেন।
কি গুরুত্ব দিচ্ছেন? তরুণ সমাজ সব করেছে। উপদেষ্টা বানাচ্ছেন কারে? 74 বছর বয়স, যারা আওয়ামী লীগের সময় তারা অবসর হয়ে গেছে, যাদের নিজস্ব বেডরুম থেকে ড্রয়িং রুমে যাইতে, এই বাথরুমে যাইতে বা ডাইনিং হলে যাইতে বোধ হয় হাইটে যেতে 3 মিনিট টাইম লাগে। তরুণ সমাজ কোথায়? যে তরুণরা আপনাদের নিয়োগ দিল, যে তরুণরা সবকিছু পারে, যদি আপনি এখন মাহফুজুল আলমের সেই কথাটা বলতে হয় যে 96-90 আন্দোলনের সময় যে তরুণরা ছিল, হ্যাঁ, তারা পুরনো প্রজন্মের কাছে বিক্রি হয়ে গেছে। আজকে মাহমুদুল আলম সাহেবরা কি তাই হয়েছেন? নাহিদ সাহেবরা কি তাই হয়েছেন? এই উপদেষ্টাগুলিকে আপনারা সিনা টান করে এখন মাঠে এসে বলেন না যে এই লোকগুলাকে আপনারা নিয়োগ দিচ্ছেন? তাহলে আওয়ামী লীগের আপনার সাথে পার্থক্য কি? ন্যাচারালি ষড়যন্ত্র হইতেই পারে, হবে। আমি কিন্তু সরকারের বিরুদ্ধে করার জন্য এটা বলছি না, আমি বলছি আপনাদের শুদ্ধতার জন্য শুদ্ধ হন। আবারও বলছি, ট্রান্সপারেন্সি একটা মানুষকে টপে নেয়। এইবার আসেন সৈয়দ রেজওয়ানা বলছেন 53 বছরে কি করেছেন, রাজনীতিবিদে কি করেছে, তাহলে আমাদের ডাকলো কেন? আপনাদেরকে কে ডাকছে? এক ইউনুস সাহেব আইডেন্টিফাইড আমাদের কাছে, আপনাদের ইউনুস সাহেব ডাকছে, ভালো কথা, সুন্দর গুছিয়ে কথা বলেন, আপনি শিক্ষিত মহিলা, বাট আপনার কথার ভিতরে অ্যারোগেন্স প্রকাশ পায়, আপনার কথার ভিতরে অ্যারোগেন্স প্রকাশ পায়। সংস্কার করে নির্বাচন as if nobody can touch you, nobody can say you anything, no, আপনার ইগো প্রকাশ পায়, আপনার খেপিয়ে তুলছেন রাজনীতিবিদদের। 53 বছর বয়সে আপনি কি বলবেন? 53 বছর কি করছে? আপনার আগে আমি বলেছি, কিন্তু আমারটা আপনাদের মতো প্রচার হয় না, যেহেতু আমি উপদেষ্টা না। আপনার আগে বলেছি, এই চ্যানেলেও বলেছি যে 53 বছরে 17 বার সংশোধন করে একটা চটি সংবিধান বানানো হয়েছে, যে বইটা মানুষকে, এই বইটাই একটা ব্যক্তিকে স্বৈরাচার করে। সেজন্য আমি বলেছি যে আপনাদের সংশোধনটা গ্রহণযোগ্য না, কিন্তু আপনার ওয়ে আপনি বলতেছেন এত অ্যারোগেন্সি নিয়ে, নো নো, আই ক্যানট অ্যালাউ ইট। আপনাদের সফট থাকতে হবে, রাজনীতির সাথে বসতে হবে, আলোচনা করে মন জুগিয়ে। জোর করে পারবেন না, প্রশাসন আপনাদের পক্ষে নাই। আপনারা প্রেসিডেন্টকে অপসারণ করতে চেয়েছিলেন, পারেননি। আমি বলছি পারেননি বলে মেনে নিয়েছেন, আপনি কিন্তু একটা নিয়েছিলেন, এবং আপনারা আরো বেশি রিস্কি আছেন। প্রেসিডেন্ট কিন্তু যে কোনো সময় আপনাদের জারি করে আপনাদেরকে পুরো উপদেষ্টা পরিষদ বাতিল করতে পারে, কি হবে না হবে নিজে। সুতরাং আপনি যেভাবে আপনারা আছেন, সুতরাং আপনাদেরকে খুব সতর্কতার সাথে, আবার যাতে হিস্ট্রি রিপিট না হয়। হিস্ট্রি কিন্তু আমাদের জীবদ্দশায় দেখলাম হিস্ট্রি রিপিট হয়েছে, এবং ফলাফল কি হয়েছে। সুতরাং এখান থেকে লেসন নেন, কি করা উচিত সতর্কতার সাথে করেন, দলমত নির্বিশেষে সংস্কার করেন, আর কিভাবে নির্বাচন দিবেন সেটাও দেখেন, এবং বিচার একটা করতে চাচ্ছেন সেটা, এই বিচারের ভিতরে একটা ষড়যন্ত্র আছে, সেটা বলে দিচ্ছি। উপদেষ্টা সাহেব, আমি জানি না আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা ছিল এরকম যে ফুল বিচার হয়ে